আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এসএসসি ইংলিশের এই ভিডিও ক্লিপটিতে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস সম্পর্কিত বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই ভিডিও ক্লিপটিতে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস সম্পর্কিত বিগত বছরের একটি প্রশ্নের সমাধান আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। আমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি, একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। এখানে এই প্যাসেজটিতে যেটা করতে হবে, এখানে যে ব্র্যাকেট অবস্থায় যে ভার্বগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, ভার্বগুলোকে ব্র্যাকেট অবস্থায় রাখা হয়েছে। এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে এগুলোর কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্টের সাথে ব্যালেন্স করে, সাবজেক্ট অনুযায়ী অ্যান্ড কনটেক্সট। কনটেক্সট মানে হলো পরিস্থিতি, চাহিদা, বাক্যের অর্থ, এগুলোকে আমরা বলি কনটেক্সট। কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক যে রূপ। এখন ভার্বের রূপ আসলে পরিবর্তিত হয় কিভাবে, ভার্বের সঠিক রূপ আমরা যে এখানে ব্যবহার করব সেটা কেন ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব, তার আগে জানতে হবে ভার্বের চেহারা পরিবর্তন হয় কি কি কারণে। ভার্বের চেহারা পরিবর্তিত হয় সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্সের কারণে। কার কার কারণে? নাম্বার, পারসন, টেন্স। প্যাসিভের কারণে পরিবর্তন হয় এবং যেটা বলা হয়েছে এখানে কনটেক্সট, এগুলো কারণে এখানে আমরা পরিবর্তন করব। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম যেটা দেখতে পাচ্ছি, উই কান্ট হেল্প ব্র্যাকেটে রিলাই অন ইংলিশ। এখন এখানে রিলাই এই ভার্বটা এখানে ব্র্যাকেট করা হয়েছে, এটা সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। ক্যান্ট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প বা কুড নট হেল্প থাকলে এরপরে যে ভার্বটি থাকে সে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। কি করতে হয়? ক্যানট হেল্প বা কুড নট হেল্প থাকলে যে ভার্বটি থাকে সে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। এখানে ক্যানট হেল্প, এরপরে রয়েছে রিলাই। রিলাই মানে কি? নির্ভর করা। আমরা আসলে ইংরেজির উপরে ভরসা না করে পারি না, ইংরেজি ছাড়া চলতে পারি না। তাহলে এখানে রিলাই, এটার সাথে হবে রিলাইং। তাহলে বন্ধুরা এক নম্বরে উত্তর হয়ে গেল রিলাইং। কেন? এখানে ক্যান নট হেল্প ছিল এবং রিলাই, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপরে থাকলে ভার্বের সাথে, এরপরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। এরপরে আমরা খেয়াল করি ইংলিশ ইজ ইউজ, এখানে ইজ ইউজ, তাহলে এখানে ভিভার্ব আছে। এখানে যদি এটাকে কন্টিনিউয়াস টেন্স করতে হয় তাহলে এটার সাথে আইনজি যুক্ত করার কথা ছিল, কিন্তু আসলে এটি মূলত প্যাসিভ ভয়েসে প্রকাশ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ ভয়েসে প্রকাশ করতে হবে। ইংলিশ ইজ ইউজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। বৈশ্বিক যোগাযোগের কারণে, বৈশ্বিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজিকে একটি সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করা হয়। খাওয়া হয়, যাওয়া হয়, ধরা হয়, এই জাতীয় বাক্যগুলোকে আমরা প্যাসিভে প্রকাশ করি। কি করি? প্যাসিভে প্রকাশ করি। এখন প্যাসিভ করতে গেলে একটা বিভার্ব লাগে এবং যে ভার্বটি থাকে সেই ভার্বটির 3 নম্বর ফর্ম লাগে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। তাহলে এখানে করতে হবে ইউজড। কি করতে হবে? ইউজড। তাহলে এখানে হয়ে গেল ইউজড। কেন? এটা প্যাসিভ করেছি আমরা, বিভার্ব নিয়েছি এবং ভার্বের 3 নম্বর ফর্ম নিয়েছি। করা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, ধরা হয়। ইংরেজিকে ব্যবহার করা হয়, বৈশ্বিক একটি যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে ব্যবহার করা হয়। এরপরে বলা হচ্ছে ইট ব্র্যাকেটে রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া, মেনে নেয়া, এরকম কিছু একটা। তাহলে এটাকেও প্যাসিভ করতে হবে। ইট ইজ রিকগনাইজড, এরকম, কারণ অন্য কেউ করে। এটাকে যদি আমরা স্বীকৃতি দিই আন্তর্জাতিক ভাষা হিসেবে, তাহলে কে দিবে? ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইংলিশকে বোঝাচ্ছে। এখন ইংলিশটা নিজে নিজে স্বীকৃতি দিতে পারে না, তাই না? ওকেই কেউ স্বীকৃতি দেয়। তাহলে সেটাকে হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ বাক্যে উপস্থিত নাই, এটাকে প্যাসিভে করতে হবে। স্বীকৃতি দেয়া হয়, করা হয়, খাওয়া হয়, করা হবে, খাওয়া হবে, ধরা হবে, করা হয়েছে, যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, এরকমভাবে বাক্যগুলো যদি অর্থ তৈরি করে তাহলে সেগুলোকে আমরা প্যাসিভ ফর্মে লিখতে হবে। তাহলে এটা হবে ইট ইজ রিকগনাইজড। কি হবে এখানে? সি নাম্বার উত্তর হবে ইজ রিকগনাইজড, এটা হবে ইজ রিকগনাইজড। তাহলে সি নাম্বার উত্তর হলো ইজ রিকগনাইজড। এরপরে বলা হচ্ছে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেইনটেইন কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স। আমাদের যে উন্নয়ন সহযোগী আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য ইংরেজি কি করে? ইংরেজি গুরুত্বপূর্ণ তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। এখানে রয়েছে ফর, এরপরে মেইনটেইন। মেইনটেইন এটা ভার্ব, তো প্রিপোজিশনের পরে, ফরের পরে প্রিপোজিশন ফর, এরপরে ভার্ব থাকলে সেটাকে জাস্ট আমরা কি করবো? ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিব। ফর এরপরে যদি আমরা ভার্ব পাই, বা এখানে সাধারণত যেটা হয় প্রিপোজিশন এরপরে যদি আমরা ভার্ব পাই সেটাকে জিরান বানাতে হয়। কি করতে হয়? জিরান বানাতে হয়। এর জন্য সেটাকে আমরা তার সঙ্গে আমরা আইনজি যুক্ত করে দেবো, মেইনটেনের সাথে আইনজি যুক্ত করে দেবো। তাহলে এখানে উত্তর হয়ে গেল মেইনটেনিং। মেইনটেন থেকে হয়ে গেল মেইনটেনিং। কেন? এখানে ফর রয়েছে। ফর, প্রিপোজিশন, উইথ, বাই এগুলো থাকলে এরপরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। এরপরে বলা হচ্ছে আ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস বি এসেনশিয়াল। এখন বি মানে কি? বি ভার্বের মধ্যে কোনো একটা ভার্ব, এখানে বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখন এটা কোনটা ব্যবহার করতে হবে সহজভাবে আমরা চিন্তা করি। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট। এখানে এ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপরে ভালো একটি দক্ষতা,
ইংরেজির উপরে ভালো একটু দক্ষতা, এটা হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার, এটা যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে বি ভার্বের মধ্যে যেটা সিঙ্গুলার ভার্ব সেটা ব্যবহার করতে হবে, হয় এখানে ইজ ব্যবহার করতে হবে আর না হলে ওয়াজ ব্যবহার করতে হবে। যেহেতু এই বাক্যটা অর্থ হচ্ছে যে ইংরেজির উপরে দক্ষতা কি করে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এটা আগেও ছিল এখনো গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও এটা গুরুত্বপূর্ণ। তার মানে এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, এটা চিরন্তন, আমরা সহজ করে বলতে পারি এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে ওয়াজ না দিয়ে লিখতে হবে ইজ, এটাকে আমরা বলছি কনটেক্সট। আসলে পরিস্থিতি বিবেচনায় ভার্ব পিক করতে হবে, ঠিক আছে, এটা প্রেজেন্টে হবে নাকি পাস্টে হবে এটা বিবেচনায় নিতে হবে। তাহলে ই নাম্বারের উত্তর হলো ইজ, ইজ এসেনশিয়াল ফর আস, এটা হলো সঠিক উত্তর। এরপরে বলা হচ্ছে 80% ইনফরমেশন অফ অল দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স ব্র্যাকেটে বি ইন ইংলিশ, বলা হচ্ছে 80% ইনফরমেশন, 80% ইনফরমেশন, বি মানে কি, বি এম ইজ আর যে কোনো একটা, এখানে আসলে ইজ হবে কেন, এখানে ইনফরমেশন যেটা সেটা আসলে সিঙ্গুলার, ইনফরমেশন যেটা সেটা অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম, এখন এটার 80% হোক আর 20% হোক আর 30% হোক, ইনফরমেশন এখানে 80% ইনফরমেশন এটা মূল সাবজেক্ট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখানে কম্পিউটার্স দেখে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আসলে কম্পিউটার সাবজেক্ট না, এখানে আসলে মূল সাবজেক্ট হলো 80% ইনফরমেশন, এটা সাবজেক্ট আর এটা সিঙ্গুলার, আর এটা সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হবে ইজ। ওয়াজ দিলে সমস্যা কি ছিল, ওয়াজ আসলে এই প্যাসেজের যে অর্থ এটার সাথে একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের যে সম্পর্ক যে কনটেক্সট সেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না, ওয়াজ দিলে অর্থটা অন্যরকম হয়, এখানে হবে ইজ। তাহলে উত্তর হয়ে গেল ইজ। এরপরে বলা হচ্ছে উইথ এ ভিউ টু ড্যাশ, উইথ এ ভিউ টু এক্সচেঞ্জ আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সাথে আমাদের অনুভূতি আমাদের মনোভাবকে প্রকাশ করার জন্য, যা হোক, উই হ্যাভ টু ড্যাশ লার্ন ইংলিশ। এখন উইথ এ ভিউ টু এটা খেয়াল করতে হবে, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এগুলো থাকলে তারপরে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, এই বেসিক নিয়মগুলো জানতে হবে। তাহলে উইথ এ ভিউ টু এরপরে কি করতে হবে, এক্সচেঞ্জিং করতে হবে, তাহলে এটা হয়ে গেল এক্সচেঞ্জিং। কেন, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ, বিশ্বের অন্যান্য অংশের সাথে বা বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ করার জন্য উই হ্যাভ টু ড্যাশ লার্ন ইংলিশ, উই হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি আমরা, ভার্বের বেস ফর্ম, অনেকে এটাকে প্রেজেন্ট ফর্ম বলে, যদিও প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে হবে লার্ন, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। মোরওভার উই ড্যাশ, উই প্রোভাইড উইথ গুড স্কোপ অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। ওকে, এরপরে বলা হচ্ছে প্রোভাইড, প্রোভাইড মানে কি, দেয়া, উই প্রোভাইড উইথ গুড স্কোপ, আমরা সুযোগ দিই নাকি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা সুযোগ পাই, অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংরেজির মাধ্যমে ভালো বই উপভোগ করার বা পড়ার সুযোগ পাই, আমরা কি সুযোগ দিই না সুযোগ পাই, আমরাই সুযোগ পাই, তাহলে আমাদেরকে সুযোগ দেয়া হয়, ব্যাপারটা এরকম যে আমাদেরকে সুযোগ দেয়া হয়, একটু আগে বলেছি করা হয়, দেওয়া হয়, খাওয়া হয়, এগুলো প্যাসিভ হবে, কি হবে, প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ যদি হয় তাহলে এখানে করতে হবে উই আর প্রোভাইডেড, উই আর প্রোভাইডেড, তাহলে উত্তর হলো উই আর প্রোভাইডেড, উই আর প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, অফ এনজয়িং, কি হবে, এনজয়িং, তাহলে এখানে হলো অফ এনজয়িং, অফ এর পরে আইএনজি যুক্ত করলাম ভার্বের সাথে আমরা। বলা হচ্ছে ভালো ভালো বই যেগুলো ইংরেজিতে লেখা সেগুলো পড়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে ইংরেজি এখন আর শুধুমাত্র নেটিভ স্পিকারদের ভাষা না, এখন না, তাহলে বি ভার্বের যে কোনো একটা ব্যবহার করতে হবে, কনটেক্সট অনুযায়ী বাক্যের যে বিভিন্ন এই যে প্যাসেজটা আমরা পড়ছি যার সম্পর্ক সেটা অনুযায়ী এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে প্রেজেন্টের বি ভার্ব কোনটা, ইংলিশ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার সাথে ব্যালেন্স করে কোনটা, ইজ, অবশ্যই এখানে ব্যবহার করতে হবে ইজ। তাহলে এখানে ব্যবহার করে ফেললাম ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। এরপরে বলা হচ্ছে নাও ইট ড্যাশ টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এটা এটা পৃথিবীর সবার হয়ে গেছে, ইট মানে কি, ইংলিশ ভাষা, এটা সবার হয়ে যায়, এটা সবার হয়ে গেছে, তাহলে এখানে আমরা জাস্ট এটা প্রেজেন্ট টেন্সে রাখতে পারি, ইট বিলংস, এরকম করতে পারি আমরা, ইট বিলংস, ইট বিলংস দ্য ওয়ার্ল্ডস পিপল, ইট বিলংস, ইট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য বিলং এর সাথে এস যুক্ত করেছি আমরা, এটা প্রেজেন্ট টেন্সে আমরা রেখেছি। এরপরে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ মোর অ্যাটেনশন টু ইংলিশ, আমাদেরকে ইংরেজির উপরে বাড়তি যত্ন নিতে হবে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরকম থাকলে কি হয়, তারপরে যে ভার্বটা আমরা পাই সে ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। পে এর পাস্ট ফর্ম কি, এখানে পে মানে আমরা পরিশোধ করা না, পে মানে আসলে দেয়া, মনোযোগ দেওয়ার কথা বলছে, পে এটার পাস্ট ফর্ম হবে পেইড। কেন, এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে তারপরে যে ভার্বটা থাকে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে এখানে হবে পেইড।
তাহলে এখানে হয়ে গেল পেইড। ইট ইজ হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ। এরপরে বলা হচ্ছে আদারওয়াইজ উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড অর বিহাইন্ড। ল্যাগ মানে আটকে থাকা বা পেছনে পড়ে যাওয়া। তো এখানে বলছে যে আমরা পেছনে পড়ে যাব। এখন এটা কোন টেন্সে হবে? এটা আসলে ফিউচার টেন্সে হবে। এটা হবে উই উইল ল্যাগ বিহাইন্ড বা ল্যাগ বিহাইন্ড, যেটাই বলি না কেন। এটার উচ্চারণ বিহাইন্ড বাহিন্ড দুইটাই ঠিক আছে, সমস্যা নেই। ব্রিটিশ আমেরিকানের ব্যাপার আছে এখানে, আমরা যখন দিকে যাচ্ছি না। তো এখানে আমরা ফিউচার টেন্সে কেন করবো? এটার উত্তর হবে উইল ল্যাগ। তাহলে এটার উত্তর হলো উইল ল্যাগ। আদারওয়াইজ উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পেছনে পড়ে থাকবো। আমরা যদি ইংরেজিকে গুরুত্ব না দিই তাহলে আমরা পেছনে পড়ে থাকবো। এখন এটা ফিউচার টেন্সে কেন প্রকাশ করলাম? পড়ে থাকবো ভবিষ্যতে, এর জন্য এটা ফিউচার টেন্সে প্রকাশ করলাম। আরও একটা সহজ বিষয় হলো, এটাকে আমরা বলছি কনটেক্সট। অর্থাৎ এই যে প্যাসেজটা আমরা যখন সলভ করছি, তখন এই যে প্যাসেজের মধ্যে যে বিভিন্ন সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে, এই সেন্টেন্সগুলোর একটার সাথে একটা সম্পর্ক, কোন প্রেক্ষিতে সেটাকে ব্যবহার করা যায় বা কোন টেন্সে সেটাকে প্রকাশ করলে সেটা অর্থপূর্ণ হবে, সেটা সামঞ্জস্যপূর্ণ হবে, এই বিষয়টাকে আমরা বলছি কনটেক্সট। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে একটা দক্ষতা চলে আসবে। তাহলে এখানে যে নিয়ম কারণগুলো আমরা আলোচনা করেছি, সেগুলোর ফাউন্ডেশনগুলো আমাদের থাকতে হবে, নাহলে এগুলো আমরা ঠিক খুব একটা বুঝে উঠতে পারবো না। তো আপনারা এই ভিডিও ক্লিপগুলো যদি ধারাবাহিকভাবে এভাবে দেখেন, আমি সেখানে এক্সপ্লেন করছি কিভাবে হচ্ছে অ্যান্সারগুলো, তাহলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।